এই আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে আপনার শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে যে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদেরকে নাকি অধিকার দিতে হবে। আর ভাই হাস্যকর, আপনি 15 বছর কই ছিলেন ভাই? এই 15 বছর আপনি ক্ষমতায় ছিলেন, তাহলে তো আমাদেরকে আদিবাসী বানিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করে আজকে সংবিধানে আমাদেরকে আদিবাসী হিসেবে বলার কথা, তাই না? কিন্তু সংবিধানে তো আজও আমাদেরকে উপজাতি কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা আছে। তাহলে আপনার এত এই যে উত্তরানো আলগা পিরিত, এই পিরিত তো আমাদের দরকার নাই। সোশ্যাল মিডিয়া দেখবেন এই যে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক আপনার সুশীলরা আদিবাসী নিয়ে অনেক উত্তরায় পড়ে, মনে হয় যে সেই আদিবাসী। যে আমাদের বাংলাদেশের শান্তি চুক্তির আজকে 30 বছর হয়েছে। এই 30 বছরের মধ্যে আপনার শেখ হাসিনা এবং সন্তু লারমা জেএসএস এর সাথে এটা চুক্তি হয়েছিল, তথা এই পার্বত্য চট্টগ্রামের সকল জাতির সাথে কিন্তু এই চুক্তিটা করা হয় নাই। যার কারণে এই চুক্তিটাকে আপনার অনেকেই বলে এটাকে কালো চুক্তি, আমিও বলি এটা কালো চুক্তি। কালো চুক্তি কেন বলি? যে প্রাথমিকভাবে আমি যদি এভাবে বলি যে এই শান্তি চুক্তি ছিল এই বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালির বিরুদ্ধে এই শান্তি চুক্তি হয়েছে, এবং এই শান্তি চুক্তির ফলে আপনার এই পার্বত্য চট্টগ্রামে একটা স্থিতিশীল পরিস্থিতি আনার জন্য একটা ষড়যন্ত্র তৈরি হয়েছে, কিন্তু স্থিতিশীল পরিস্থিতি হয় নাই। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এই শান্তি চুক্তিতে আমাদের পার্বত্য চট্টগ্রামে টোটাল 14টা জাতি আছে। 14টা জাতির মধ্যে এখানে একটা বাঙালি জাতিও আছে। বাঙালি জাতি হয়তো তখন আপনার 1997 কিংবা 84 আগে সংখ্যায় কম ছিল, কিন্তু এখন কালের পরিক্রমায় এখন দিন যত যাচ্ছে সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এখন আপনার বাঙালি 50%, এখন অন্যান্য জাতিগোষ্ঠী 50%। তাহলে মানে অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে এই চুক্তি কীভাবে সম্পাদিত হতে পারে? এখন শুধু আমি যদি বাঙালির বিরুদ্ধে সংগ্রামটা বলি, তাহলে এখানে আরও 11টা জাতি রয়েছে। এই 11টা জাতির মধ্য থেকে 5টা জাতির নাম ইনক্লুড করা হয়েছে এই চুক্তিতে, বাদ বাকি জাতিগুলোর নাম ইনক্লুড করা হয় না। যেমন আমার জাতির নাম এই চুক্তিতে বাতিল হয়েছে। তাহলে এই চুক্তি যদি আমার জাতির নাম বাতিল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি কালো চুক্তি বলবো, কারণ এই চুক্তিটা আমার জন্য হয় নাই, তাই না? এরকম আরও আপনার 7টা জাতি রয়েছে এখানে, এই 7টা জাতিকে বাদ দিয়ে এই চুক্তি হয়েছে, তাহলে এটা সার্বজনীন চুক্তি হয় নাই। তাই আমি মনে করি এই চুক্তিটা কালো চুক্তি। তো এখন যেহেতু আমাদের পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল চলছে, এই অস্থিতিশীলের মধ্যে নানা ধরনের পোশিং চলছে। এখন দেখেন সোশ্যাল মিডিয়া দেখবেন এই যে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক আপনার সুশীলরা আদিবাসী নিয়ে অনেক উত্তরায় পড়ে, মনে হয় যে সেই আদিবাসী। আমার কথা হচ্ছে, আমি একজন তারা বলছে আমি আদিবাসী, তাদের ভাষ্য মতে বলছে আমি আদিবাসী। আমি যদি আদিবাসী হয়ে থাকি, আমার কাছে তো ওরা প্রশ্ন করে নাই আসলে আমি আদিবাসী হিসেবে বাঁচতে চাই নাকি উপজাতি হিসেবে বাঁচতে চাই, নাকি আসলে আমি নিজের জাতির পরিচয়ে আমি এই পৃথিবী এই বাংলাদেশ নামক ভূখণ্ডে আমি বাঁচতে চাই, পরিচিত লাভ করতে চাই। এটা তো আমাকে প্রশ্ন করলো না, ওরা আমাকে জোর করে চাপিয়ে দিচ্ছে ভাই। জোর করে চাপিয়ে দেওয়ার কারণে আমি বারে বারে বলছি আমি আদিবাসী নই। কিন্তু কিছু সুশীলরা আছে আপনার ওই যে বিভিন্ন এনজিওর মাধ্যমে টাকা পেয়ে থাকে, আপনার ওই যে জাতিসংঘ টাকা দেয়। এবছর দেখবেন যে আপনার আদিবাসী দিবসে প্রচুর পরিমাণে ফলাও করে প্রচার করেছে, নানা মিডিয়াগুলো আপনার ফলাও করে প্রচার করেছে। এত টাকা পেয়েছি কোথায়? আওয়ামী লীগও টাকা দেয়, আপনার এই গভর্নমেন্টও টাকা দেয় নাই, বিএনপি, মানে এক কথায় বাংলাদেশপন্থী যারা আছে ওরা কেউ টাকা দেয় নাই। কিন্তু আমি এবার দেখলাম আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ কিনা এই আদিবাসী নিয়ে আপনার প্রচুর পরিমাণে প্রপাগান্ডা বিগত 15 বছর ছড়িয়েছে, এই আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে আপনার শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে যে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদেরকে নাকি অধিকার দিতে হবে। আর ভাই হাস্যকর, আপনি 15 বছর কই ছিলেন ভাই? এই 15 বছর আপনি ক্ষমতায় ছিলেন, তাহলে তো আমাদেরকে আদিবাসী বানিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করে আজকে সংবিধানে আমাদেরকে আদিবাসী হিসেবে বলার কথা, তাই না? কিন্তু সংবিধানে তো আজও আমাদেরকে উপজাতি কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা আছে। তাহলে আপনার এত এই যে উত্তরানো আলগা পিরিত, এই পিরিত তো আমাদের দরকার নাই। বরঞ্চ আমার এই পার্বত্য চট্টগ্রামে 80% মানুষ বা জাতির লোক এরা বুঝে না যে আমি আদিবাসী নাকি উপজাতি, নাকি আসলে আমি কি, নাকি যুগ্মল্যান্ড চাই আমি। এই বিতর্কে আমরা আসলে চাই না। ওরা চায় 3 বেলা 3 মুঠো খেয়ে কীভাবে শান্তিতে বাঁচতে পারে, এটাই তাদের প্রত্যাশা। কিন্তু এই যে ঢাকা শহরে এসে আপনি মাঝে মাঝে দেখবেন যে শাহবাগীদের সাথে কিছু আমার চেহারার পাহাড়ি ভাইয়েরা এসে দেখবেন যে আদিবাসী চিলাইতে আপনার বুকে ফেনা বের করে ফেলছে। তারা প্রচুর পরিমাণ ফান্ডিং পায়
এই ফান্ডের টাকা ওরা কোথায় রাখবে, কীভাবে করবে? এখন রাস্তায় না নেমে 2-4টা কথা না বলে তো ওদেরকে টাকা দিবে না জাতিসংঘ। এই জন্য টাকার জন্য ওরা এই কাজগুলো করে। আমি মনে করি যে আমাদের সময় থাকতে বোঝা উচিত, এবং এই বাংলাদেশ, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। কেউ যদি এই পার্বত্য চট্টগ্রামকে আপনার বিচ্ছিন্ন করতে চায়, আমরা তাকে ছাড়বো না। সবাইকে ধন্যবাদ। শুনেন, যখন আমার বুঝ হয়েছে তখন থেকে আমি অ্যান্টি আওয়ামী রাজনীতি করে এসেছি। তার কারণটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে চলছে। আপনারা এটা দেখবেন যে কে আদিবাসী, কে উপজাতি, কে আপনার উপজাতি, এই বিতর্কে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে আপনারা ভাইরাল দেখবেন। গতকাল আপনারা সকলে জানেন যে গত পরশু 9 আগস্ট আপনার আদিবাসী দিবস গিয়েছে, এবং আমাদের বাংলাদেশে আপনার জাতিসংঘের একটা শাখা বাংলাদেশে হয়েছে, এটা আপনারা সকলে জানেন। তো দেখেন, এই প্রত্যেকটা কিন্তু আপনার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার জন্য একটা রাস্তা তৈরি করছে। এখন শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে। সে বলছে এই বাংলাদেশ তার মাটি, বায়ু, এই দেশ থেকে নাকি নেওয়ার তার কিছু নাই, দেওয়ার জন্য নাকি সে এসেছে। কিন্তু সে যখন ক্ষমতাচ্যুত হয়েছে, সে কোথায় গেছে? ভারতে গেছে। ভারত, আমরা এতদিন জানতাম ভারত আমাদের শত্রু, কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে শিখিয়েছে ভারত আমাদের পরম বন্ধু, আমাদের কাছের বন্ধু, তাই না? তো সে আজকে এই ভারতে গিয়ে প্রমাণ করলো যে আসলে বাংলাদেশপন্থী কোনো রাজনীতি করে নাই, সে ভারতপন্থী রাজনীতি করেছে। এখন এই যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি ভারতে আওয়ামী লীগের একটা কার্যালয় খুলেছে। সে কমেন্টে আমি আসলে দুষ্টামি করে লিখেছিলাম, বাংলাদেশ শাখার প্রধান আমি হতে চাই। যেহেতু শেখ হাসিনা আপনার ভারতে প্রধান কার্যালয়ে প্রধান হবেন, আমি বাংলাদেশ শাখার প্রধান হতে চাই বলে আমি কমেন্ট করেছিলাম। এটাই প্রমাণ করে আসলে আওয়ামী লীগ কখনো বাংলাদেশের লোক ছিল না, এবং এই বাংলাদেশে যে সকল আওয়ামী রাজনীতি করেন, আমি আপনাদের কাছে বলতে চাই, অনুরোধ রাখতে চাই যে আপনারা এই বাংলাদেশের নাগরিক, শেখ হাসিনা পালিয়ে গেছে, আপনাদেরকে না নিয়ে গিয়ে পালিয়েছে। এখন আপনারা যদি রাজপথে নামেন, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেন, তাহলে আপনি মামলা খাবেন। আপনি মামলা খেলে আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন হেনস্থার শিকার হবে। কেন আপনি এটা করবেন? জেনে বুঝে আপনি দেশের পক্ষে কথা বলেন। এই দেশ আপনার, আমাদের সবার।